আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়া এখনও সিসিইউতে, বিদেশে চিকিৎসার ব্যাপারে কোনো আবেদন আসেনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসানি আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। ছাব্বিশে মার্চের বায়তুল মোকাররমের সামনে তাণ্ডবের 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক 5 দিনের রিমান্ডে। করোনায় আরও 61 জনের মৃত্যু। কোভিড ভ্যাকসিন নেওয়া সবার শরীরেই কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। এবং দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে এছাড়াও থাকছে মাদ্রাসার শিশুদের নিয়ে রাজনীতি না করতে শিক্ষকদের প্রতি আহ্বান এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের। এবারে বিস্তারিত। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এখনও সিসিইউতে অক্সিজেন দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা তার দ্রুত সুস্থতার ব্যাপারে আশাবাদী। এদিকে উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে নিতে চায় তার পরিবার। এ নিয়ে গত রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে টেলিফোনে কথা বলেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মনুল হাসান। শুরু থেকেই বলা হচ্ছিল সবকিছু ঠিকভাবেই চলছে। করোনা আক্রান্ত বেগম খালেদা জিয়া ভালো আছেন এবং তিনি অনেকটা সুস্থ। হঠাৎ করে গত 27 এপ্রিল বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে উদ্বেগ বাড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। সোমবার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে সিসিইউতে নেওয়া হয়। ফলে নতুন করে শঙ্কা ছড়িয়ে পড়ে বিএনপি শিবিরে। বেগম জিয়াকে বিদেশে নিতে নতুন করে উদ্যোগী হয় পরিবার ও দল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে সরকারের সহযোগিতা চেয়ে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেন খালেদা জিয়ার ভাই এবং বিএনপি মহাসচিব। এদিকে শ্রমিক দলের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তিনি এখনো সিসিইউতে আছেন এবং অক্সিজেন তার দেওয়া হচ্ছে এবং এখন তিনি স্থিতিশীল আছেন। তার পরীক্ষা নিরীক্ষা করে যেটা ডাক্তাররা, আমাদের চিকিৎসকরা তারা অত্যন্ত আশাবাদী যে তার চিকিৎসা ফলে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন টেলিফোনে জানান, মেডিকেল বোর্ড বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করবে। করোনা ভালো হয়ে গেল, পোস্ট কোভিড সিমটম যে কার কখন কোন দিকে যায় কোনো কমেন্ট করা যায় না, বুঝতে পারছেন না। হঠাৎ করে ওনার শ্বাসকষ্ট দেখতেই পেলেন। সরকারি অনুমতি পেলে খালেদা জিয়াকে দেশের বাইরে নিতে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করা সহ সব প্রস্তুতি এগিয়ে চলছে বলে জানিয়েছে দল ও পরিবারের সূত্র। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে ভর্তির পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সরকারের কাছে কোনো আবেদন করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর পূর্ব রাজার বাজারে দরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিকিৎসা কিংবা যে কোনো সুযোগ পেতে হলে খালেদা জিয়াকে আদালতের কাছে আবেদন করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কোনো ধরনের আবেদন, কোনো ধরনের নিবেদন আমাদের কাছে আসে। এটা একটা কোর্টের ব্যাপার। এটা মাননীয় প্রধানমন্ত্রী যতখানি যেই ধারায় তাকে শাস্তি স্থগিত রেখে চিকিৎসা সেবা দিয়েছেন, এখন আরও কিছু পেতে হলে তাকে কোর্টের মাধ্যমে আসতে হবে। বায়তুল মোকাররমের সামনে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার 2 মামলায় সংগঠনটির সাবেক নেতা মামুনুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে তাকে পল্টন থানার 8 মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের 3 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আরেক আদালত। রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি।
হেফাজত নেতা মামুনুল হককে মোহাম্মদপুর, পল্টন ও মতিঝিল থানার মামলায় 2 দফায় মোট 14 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এদিন গত মার্চে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডবের ঘটনায় পল্টন থানার আলাদা 2 মামলায় 17 দিনের রিমান্ডের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক মামলায় 3 দিন ও আরেক মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে এবং তারা যে এই সমস্ত অগ্নিসংযোগ করেছে, নাশকতা করেছে, তারা একটা ভিডিও ফুটেজ আছে। যেহেতু এই ধরনের একটা নাশকতা তারা করেছে, রাষ্ট্রদ্রোহিতার কাজ তারা করেছে, অতএব এই জন্যই পুলিশ তদন্ত করছে। যে তদন্ত করলে বেরিয়ে আসবে যে কারা অপরাধ, কারা নিরপরাধ। তারা অগ্নিসংযোগ করে যানবাহনের ক্ষতি করছে, তারা অফিস আদালত পুড়িয়ে দিচ্ছে। এটা কি ইসলামে এটা অ্যালাউ করে? কিন্তু তারা এই ধরনের বক্তব্য তারা দিয়েছিল। অতএব এটা আমরা বিরোধিতা করেছি। যেহেতু উনি ঘটনাস্থলে ছিলেন না, জানেনই না, তারপরও সেই মামলায় ওনাকে রিমান্ডে দেওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা মনে করি উনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এদিন হেফাজত নেতা জুনায়েদ আল হাবিবের 3 মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আরেক আদালত। জুনায়েদ আল হাবিব তাকে 3টি মামলায় 4টি মামলায় 4 দিনের পুলিশ রিমান্ড দেওয়া হয়েছে। গত 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরকে কেন্দ্র করে হেফাজত নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালায়। এসব ঘটনায় মামুনুল হকের ইন্ধন রয়েছে বলে এরই মধ্যে তদন্তে বেরিয়ে এসেছে। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রিসোর্ট কাণ্ডকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মামুনুল হকের রিমান্ড আবেদন করেছে পুলিশ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। লোকসানি আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিপূরণ দিয়ে এসব প্রতিষ্ঠান চালানো সম্ভব নয় বলে জানান তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী। সভায় 10টি উন্নয়ন প্রকল্পের জন্য প্রায় 12,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। আপেল মাহমুদের রিপোর্ট। বছরের পর বছর ঋণ আর ভর্তুকি দিয়ে চলছে ব্যাংক, বিমাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেসিক ব্যাংক, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন সহ 11টি প্রতিষ্ঠান। এখন থেকে এসব প্রতিষ্ঠানকে নিজেদের আয় থেকে ব্যয় বহনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে আগারগাঁয়ে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এসব নির্দেশের কথা জানান পরিকল্পনা মন্ত্রী। বললেন যে ঠিক আছে, তোমরা নিজেরাই কেন খরচ করতে পারো না, তোমাদের কম করি, তোমাদের আয় করো, আমাদের তো এটা করা উচিত। সেই সুবাদে তিনি বললেন যে না, এটা আমাদের দীর্ঘদিন চলবে না, সম্ভব নয়, ইভেন স্বল্পদিনও চলবে না, আপনারা তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেন। এইটা ছিল মোটামুটি তার বার্তা আর কি। উপজেলা পর্যায়ের খেলার মাঠগুলো কোনো ক্লাব বা ব্যক্তির অধীনে পরিচালিত হতে পারবে না বলেও নির্দেশ দেন তিনি। স্টেডিয়াম গুলো শেখ রাসেল নামে মিনি স্টেডিয়াম, সেখানে তিনি বলেছেন সকলের জন্য উন্মুক্ত রাখতে হবে, নো রিজার্ভ, কোনো ক্লাবের আওতায় থাকবে না, কোনো ব্যক্তির আওতায় থাকবে না। পাবলিক লাইব্রেরি আধুনিকায়ন, 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, চট্টগ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ 10টি প্রকল্পের জন্য প্রায় 12,000 কোটি টাকা অনুমোদন দেয় একনেক। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 61 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে 36 জন পুরুষ এবং 25 জন মহিলা। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন 28 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা 11,705। 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও 1,914 জন। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা 7,65,596। পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 8.71%। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 3,870 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনার ভ্যাকসিন নেওয়া সবার শরীরেই কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে। প্রথম ডোজ নেওয়ার পর করোনায় আক্রান্ত হলেও জটিলতা কম হচ্ছে, আর দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের আক্রান্ত এবং মৃত্যুর হার একেবারেই কম। প্রাথমিকভাবে 100 জনের উপর পরীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এই অবস্থায় বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দেওয়ার কথা বলছে কোভিড-19 জাতীয় পরামর্শ কমিটি। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। করোনা মহামারীতে আশার আলো দেখাচ্ছে ভ্যাকসিন। ফেব্রুয়ারির প্রথম থেকে বাংলাদেশে শুরু হয় জনসাধারণকে ভ্যাকসিন দেওয়ার কাজ।
উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার দাবি এই ভ্যাকসিনে মানুষের দেহে ৮০% বেশি অ্যান্টিবডি বা করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। ভ্যাকসিন গ্রহণকারী ১০০ জনের উপর জরিপ চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, টিকা নেয়া সবার দেহে প্রত্যাশিত মাত্রার অ্যান্টিবডি পাওয়া গেছে। এটা মুরগির টিকাও না, পানিও না, এটা যে টিকা, এটা যে একটা ইফেক্টিভ জিনিস, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমি ১০০ জনের ইতিমধ্যে পরীক্ষা করে ফেলেছি, তাতে প্রত্যেকেরই অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। ফার্স্ট ডোজ নিয়েছে, কারো কারো জ্বর সর্দি কাশি হয়েছিল, সেকেন্ড ডোজ পরে কারো মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারিনি। ফাইজারের 2টা ডোজ নিয়ে বাংলাদেশে এসে করোনা হয়েছে, আমি দেখি, আমার এখানে ভর্তি হয়েছে। সবসময় মনে রাখবেন যে কমপ্লিকেশন কম হবে, করোনা যে বন্ধ হবে তা বলা যায় না। আর প্রতি বছর যে নিতে হবে না এখনো বলতে পারছি না, ট্রায়াল চলছে। আমরা দেখব যে আজকে আমার ইমিউনিটি আছে, 6 মাস পর কতটুকু আছে, 1 বছর পর কতটুকু আছে। যদি না থাকে আমরা প্রতি বছর নেব। এই অবস্থায় যত দ্রুত সম্ভব সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়ার সুপারিশ করছে কোভিড জাতীয় পরামর্শক কমিটি। হয়তোবা আরও কিছুদিন পরে একটা বৃহৎ জনগোষ্ঠী যখন 2টা টিকা পাবে, আমার বিশ্বাস যে আমরা তখন সংক্রমণের হারটা আরও কম দেখব। এটা হলো ইনডাইরেক্ট প্রুফ যে আসলে এই টিকাগুলো নেওয়ার পরে একটা বৃহৎ অংশ জনগণ যারা করোনায় আক্রান্ত হবে না। তবে টিকা নিলেও বিশ্ব করোনামুক্ত না হওয়া পর্যন্ত মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যেও রাজধানীর চিত্র স্বাভাবিক। গণপরিবহন ছাড়া চলছে সব ধরনের যানবাহন। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদেরই ভোগান্তি পোহাতে হচ্ছে বেশি। মার্কেটগুলোতে মানা হচ্ছে না শতভাগ স্বাস্থ্যবিধি। কাঁচা বাজারের চিত্র একই রকম। আরও জানাচ্ছেন নিয়াজামান সজীব। এই শহরের রাস্তার চিত্র দেখে দিনের বেশিরভাগ সময়ই বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। শুধু নেই গণপরিবহন, এছাড়া রাস্তা জুড়ে ব্যক্তিগত গাড়ি, সিএনজি, মোটরসাইকেল হরদম চলছে। যানজটও লেগে থাকছে পথে পথে। দিন যতই যাচ্ছে ততই ঢিলেঢালা ভাব সবার ভেতরেই। গণপরিবহন বন্ধ রেখে আর তো সব ছেড়ে দিচ্ছে, তাতে লকডাউন হয় মানে আমাদের গরিবের জন্য কষ্ট হইতেছে আর কি। হইল গুলিস্তান, পল্টন, ওইখানে যাইতে হবে, আবার যাবো হাইতে, আবার আসতে হবে হাইতে। আমরা এলাকা করোনা নাই, আমরা আল্লাহ দিলে ভালো। রাস্তায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছে তারা সরকারি নির্দেশনা পালন করছেন। মানুষকেও মনে করিয়ে দিচ্ছেন দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউন তো এটা ঢাকা শহর, জনগণের সংখ্যা প্রচুর পরিমাণে, যার কারণে তো কিছুটা প্রভাব পড়বে। যেমন সেম টাইমে যেমন 10টা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা হয়, যার কারণে একটু প্রভাব পড়বে, এটাই স্বাভাবিক। লকডাউনের মেয়াদ বেড়েছে, পাশাপাশি মার্কেটগুলোতে বেড়েছে মানুষের পদচারণা। আর কয়েকদিন পরে ঈদ, পছন্দের পোশাক কিনতে ব্যস্ত মানুষ, কিন্তু উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মার্কেট ওপেন, মানুষ ডাবল খরচ দিয়ে যার কেনাকাটা সে আসছে। বর্তমানে যে সিচুয়েশন চলতেছে তো ঘোরাঘুরি করা যাবে না। বিপদ যদি আসে এত ভিড়ের ভিতরে নাহলে ঘরেও আসতে পারে, এটা তো আল্লাহ যদি দেয়। রাজধানীর কাঁচা বাজারগুলোতে অনেকেই মানছেন না সামাজিক দূরত্ব, এমনকি মাস্ক পরার প্রয়োজনটুকুও বোধ করছেন না অনেকে। নিয়াজামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি অমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, করোনার চিকিৎসা সব দেশে একই রকম। খালেদা জিয়াকে চিকিৎসার জন্য যেসব দেশে নেওয়ার কথা বলা হয়েছে সেসব দেশের করোনা পরিস্থিতি বাংলাদেশের চেয়ে আরও খারাপ। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে সাংবাদিকদের মাঝে সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। 2020-21 অর্থ বছরে 200 সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে 2,08,50,000 টাকা অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। বিএনপি যে সমস্ত দেশে নিয়ে যাওয়ার কথা বলছে তাদের অবস্থা কিন্তু আমাদের এই দেশের তুলনায় অনেক খারাপ। সেখানে প্রতিদিন অনেক বেশি মানুষ মারা যায়। সুতরাং তারা কেন এই করোনার চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। বাংলাদেশে যেই করোনার চিকিৎসা, বিদেশেও একই চিকিৎসা। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই দাবি হচ্ছে অমূলক। করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেই কোভিড আক্রান্ত ডাক্তার ইফতেখারুল ইসলামের চিকিৎসায় 5 লাখ টাকার অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার স্ত্রী ডাক্তার মাহমুদা আক্তারের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক ডাক্তার মোহাম্মদ মহিবুল হাসান সুমন।
পণ্য উৎপাদন, কর্মসংস্থান ও দেশীয় চাহিদা বিবেচনায় নিয়ে 2021-22 সালের জাতীয় বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ীরা। তাদের মতে জীবন ও জীবিকা সচল রাখতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াতে হবে। মহামারীর সময় শিক্ষা খাতে প্রণোদনা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বাজেটের প্রত্যাশা নিয়ে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ভার্চুয়াল সংলাপে এসব কথা উঠে আসে। শরফুল আলমের রিপোর্ট। আসছে 2021-22 সালের বাজেট। করোনা মন্দায় বাজেটে অগ্রাধিকার পাবে জীবন ও জীবিকার নিরাপত্তা। স্বাভাবিকভাবেই এবারে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। তবে বাজেট বরাদ্দের অপব্যবহার বন্ধে নানামুখী কৌশল নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় কর্পোরেট কর হার ধাপে ধাপে কমিয়ে আনার পরামর্শ তাদের। আনএমপ্লয়মেন্ট বেনিফিট এবং এমপ্লয়মেন্ট প্রোটেকশন লিঙ্কেজটা আমরা কিভাবে আনতে পারি। স্মল বিজনেসদের ওয়ার্কিং ক্যাপিটালের ক্ষেত্রে একটু সিস্টেম্যাটিক চিন্তা করতে হবে, খুব ঢালাও ভাবে না। We would request the government to keep the tax rate stable for 10 years or at least for 5 years so that the industries can make their business and financial plans that can be sustained. বাজেটে প্রত্যাশা নিয়ে অনলাইন সেমিনারে বক্তারা জানান, করোনাকালে প্রণোদনায় শিক্ষা খাতে কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রান্তিক অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে জানিয়ে নতুন প্রণোদনায় তা বিবেচনার দাবি অনেকের। সব ক্ষতি কিন্তু দৃশ্যমান হয়ে উঠছে, স্বাস্থ্যে, অর্থনীতিতে এবং ইনফ্রাস্ট্রাকচার সবকিছুতে। শিক্ষার ক্ষতি তো অত সহজে দৃশ্যমান হয় না এবং সেটা সময় লাগে আমাদের অনুধাবন করতে। জাতীয় আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই প্রবৃদ্ধির উৎসগুলো কি এবং এর বিতরণটা কি এবং বিতরণের মাধ্যম কি সেটাও দেখতে হবে, এবং বিতরণের সর্বোৎকৃষ্ট মাধ্যম হলো কর্মসংস্থান বাড়ানো। বাজেটে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য খাতভিত্তিক বরাদ্দ ও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয় অনুষ্ঠানে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যবিধি না মেনে কেনাকাটা করায় রাজধানীর বিভিন্ন মার্কেটে 38 জনকে 11,500 টাকা জরিমানা করেছে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরা এবং শারীরিক দূরত্ব বজায় না রাখার কারণে এই জরিমানা করা হয়। এদিকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মার্কেট পরিচালনায় নয়াপল্টনের চায়না টাউন হল মার্কেট বন্ধ করে দিয়েছে দোকান মালিক সমিতি। বিস্তারিত শফিল আলম সুজনের রিপোর্টে। ঈদের কেনাকাটা করতে এখন প্রতিদিনই রাজধানীর মার্কেটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি মানার শর্তে মার্কেট ও শপিং মল খোলা হলেও অধিকাংশ ক্রেতা বিক্রেতা তা মানছেন না। নো মাস্ক নো সার্ভিসের কথা বলা হলেও বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। ক্রেতাদের মধ্যে ছিল না শারীরিক দূরত্ব মানার বালাই। স্বাস্থ্যবিধি মানতে এদিন নগরের বিভিন্ন মার্কেটে অভিযান চালায় ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক না পরার কারণে বেশ কয়েকজনকে বিভিন্ন অঙ্কের টাকা জরিমানাও করা হয়। 200 টাকা জরিমানা করছে ভাই। 200 টাকা কিন্তু অনেক কিছু। সেই ক্ষেত্রে কেন করছে? কারণ আমি বলে মাস্ক পরি নাই, কিন্তু আমার মাস্কটা কিন্তু নাকের একটু নিচে ছিল। তো এরকম ছিল, আমি সাথে সাথে উঠাইছি। আবার উঠানোর সাথে সাথে সে বলতেছে আমি মাস্ক নিচে নামায় ফেলছি। সে কিন্তু দেখছে আমার মাস্কটা নেমে গেছে, তা আসার পর আমাকে জরিমানা করলো। মাস্ক নাকের নিচে ছিল তো তার জন্য। মাস্ক ছিল আমার, ছিঁড়ে গেছে যে আপনার হাতে আছে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা এবং মার্কেটগুলোতে ক্রেতা বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতেই মূলত তাদের এই অভিযান, বলছে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট। অনেক দোকানদার তারা মাস্ক খুলে পকেটে রেখে দিচ্ছেন, এরকম আমরা পেয়েছি যে মাস্ক খুলে সে পকেটে রেখে দিয়েছে। তো এটা আসলে কাম্য নয়। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। ডিএমপির পক্ষ থেকে এই অভিযান চলমান আছে। আজকে এখানে আছি আমরা আরও দেখব। স্বাস্থ্যবিধি মানতে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং মেলিন্ডা। এক টুইট বার্তায় যৌথভাবে বিচ্ছেদের কথা জানান তারা। তবে নিজেদের তৈরি করা গেটস ফাউন্ডেশনে একসাথে কাজ চালিয়ে যাওয়ার কথাও বলেন বিল গেটস এবং মেলিন্ডা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। That's when we first met. I could sense that he was a bit interested, and it took him quite a few months before. মেলিন্ডা গেটস বলেছিলেন এক দেখাতে কিভাবে তার প্রেমে পড়ে গিয়েছিলেন বিল গেটস। পরিচয়ের 7 বছর পর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
27 বছর পর সেই মধুর সম্পর্কটা রূপ নিল তিক্ততায়। তাই তো এক টুইট বার্তায় মেলিন্ডা লেখেন, আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তা ভাবনার পর বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি না আগামী দিনগুলোতে আর একসাথে পথ চলতে পারবো। তাহলে দুজনের পরিচালিত বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কি হবে, যে সংস্থাটি সংক্রামক রোগ আর শিশুদের ভ্যাকসিন দেওয়ার মতো লড়াইয়ে $1 বিলিয়ন ব্যয় করছে? Is Bill Gates still alive? Wow. Yeah. ফোর্বসের মতে বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ ধনী। তার সম্পদের পরিমাণ $124 বিলিয়ন। মেলিন্ডা আশ্বস্ত করেছেন চলবে সেই ফাউন্ডেশনও। What does Melinda Gates look like? 2019 সালে বিশ্বের শীর্ষ ধনী অ্যামাজনের সিইও জেফ বেজোস আর ম্যাকেনজি স্কটের বিচ্ছেদের পর রাতারাতি বিলিয়নিয়ার বনে গিয়েছিলেন ম্যাকেনজি। মেলিন্ডাও বিল গেটসের অর্থের ভাগ পেতে পারেন যদি বিবাহের আগে চুক্তিতে তেমন কিছু লেখা থাকে। 3 সন্তানের বাবা মা 65 বছরের বিল গেটস আর 56 বছর বয়সী মেলিন্ডার মধ্যে কি ঘটেছে তা উল্লেখ করেননি কেউই। আপাতত শুধু এটুকুই, আজ দুজনার দুটি পথ ওগো, দুটি দিকে গেছে বেঁকে। এসএম আশরাফ, এটিএন বাংলা। ফিরে আসছি দেশের খবরে। মাদ্রাসার শিশুদের নিয়ে রাজনীতি না করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিকেলে রাজধানীর এফডিসিতে ইসলামিক কুইজ জানতে চাই এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এটিএন বাংলার ইসলামিক প্রোগ্রামের মাধ্যমে মানুষ ধর্ম সম্পর্কে সঠিক ধারণা পাচ্ছে বলে মন্তব্য করেন বিএসপি ক্যাম্পেইন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। বিস্তারিত শারমিন রিহার রিপোর্টে। এফডিসি অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে শেষ হলো মাসব্যাপী ইসলামিক কুইজ প্রতিযোগিতা জানতে চাই। এতে 106 পয়েন্ট পেয়ে প্রথম হয় মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মহিলা কামিল মাদ্রাসা, আর 71 পয়েন্ট পেয়ে দ্বিতীয় হয় বিএএফ শাইন কলেজ। আন্নাহাডা মডেল মাদ্রাসা অর্জন করেছে তৃতীয় স্থান। প্রতিযোগিতার আয়োজন করেছে বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। এরকম অনুষ্ঠানগুলো আমাদের দেশের মানুষের মাঝে ইসলাম সম্পর্কে যে ভুল ধারণাগুলো আছে সেগুলো অনেকটা দূর করে ইসলামের সঠিক বিষয় জানা এবং চর্চা করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কথা বলেন এটিএন বাংলার ইসলামিক অনুষ্ঠানের উপদেষ্টা কামাল উদ্দিন জাফরি। কোরআন বলে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন ওয়াসাবিকু, তোমরা সাবিকু মানে তোমরা কম্পিটিশন করো, কম্পিট করো। এটাকে ইনশা বলে, অলংকার শাস্ত্রে বালাগাতে এটাকে বলা হয় ইনশা। এটা আল্লাহ আদেশ করলেন প্রতিযোগিতা করো। আমিনহুম সাবিকুম বিল খায়রাত, তাদের মধ্যে এমন কিছু আছে যারা ভালো কাজে, কল্যাণমূলক কাজে তারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের প্রশংসা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, মানুষ হতে হলে ইসলামের নৈতিক শিক্ষাকে সবার আগে মানতে হবে, পাশাপাশি দক্ষতা অর্জন করতে হবে বিজ্ঞান, কম্পিউটার ও ইংরেজিতে। বিভিন্ন মাদ্রাসা শিক্ষকরা এই ছোট ছোট ছেলেদেরকে রাজনীতি করার যে শিক্ষা দেন, এদেরকে নিয়ে মাঠে ময়দানে মিছিল করে বেড়ান, আল্লাহর হস্তে এই কাজটি আপনারা করেন না। এইসব ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না, কারণ এরা আপনাদের উপরে ভরসা করে পড়াশোনা করতে যায়। কোনোদিন এদেরকে প্রেশার দিবেন না যে চলো আজকের আন্দোলন করতে হবে, মিছিলে চলো। কোনোদিন আল্লাহর হস্তে এই কাজটি করেন না। এই মাদ্রাসার ছেলেদেরকে শুধু কোরআন হাদিসের শিক্ষা দিলে চলবে না, বর্তমান মডার্ন যুগের সঙ্গে তাল মিলায় চলতে হবে। তাদেরকে সব রকম শিক্ষা দিতে হবে, সব রকম। তাদেরকে সায়েন্স শেখাতে হবে, তাদের কম্পিউটার শেখাতে হবে। এখন কম্পিউটার ছাড়া সারা দুনিয়ার কোথাও কম্পিউটার ছাড়া অচল। অনুষ্ঠানে এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি বলেন, মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি জেলা সরকারি হাসপাতালে আইসিইউ সুবিধা ও সব ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মহামারী করোনাকালে প্রমাণ হয়েছে উন্নত বিশ্ব সংকটকালে চিকিৎসা ব্যবস্থায় কতটা অসহায়। তাই দেশেই সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। মৌলিক ও মানবিক দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগে মেগা প্রকল্প বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে। এজন্য আগামী বাজেটে স্বাস্থ্য খাতে মেগা প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ও অর্থায়ন দেখতে চায় সাধারণ মানুষ। দেশের অধিকাংশ আলেম ওলামা হেফাজতে ইসলাম বিলুপ্তির পক্ষে মত দিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে আলোচনার পর কয়েকটি বিষয়ে ওলামা মাশায়েখরা ঐক্যমতে পৌঁছেছেন। এর মধ্যে তাণ্ডব সৃষ্টিকারী হেফাজতের সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে বলেও জানান ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান। বিদেশি গোয়েন্দাদের সাথে সংশ্লিষ্টতা প্রমাণিত হলে বাংলাদেশ খেলাফতে মজলিসের নিবন্ধন বাতিল করতে হবে। আগামী জুনে ঢাকায় ওলামা মাশায়েখদের একটি মহাসম্মেলন করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। বিখ্যাত আলেমদের সাথে মত বিনিময় করেছি। বেশিরভাগের দাবি হেফাজতে ইসলাম নামক সংগঠনটি একবারে নিষিদ্ধ করে দেওয়ার জন্য দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু অনেক বিখ্যাত আলেমরা এই দাবির সাথে তারা ঐক্যমত হননি। তাহলে একটা বিষয়ে সকলে একমত যে আলেমদের নেতৃত্ব থাকাকালীন সময়ে সাম্প্রতিক তাণ্ডবটা সংঘটিত হয়েছে, এরা কেউ যাতে আর হেফাজতের নেতৃত্বে না থাকেন এই ব্যবস্থা নেওয়ার জন্য সবাই বলছেন। ই ভ্যালি ঈদ বাজার। ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে রাজধানীর শপিং মলগুলোতে, তবে বরাবরই উপেক্ষিত থাকছে স্বাস্থ্যবিধি। এবারের ঈদে পোশাকের বৈচিত্র্য কম বলে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, গণপরিবহন বন্ধ থাকায় দূর থেকে ক্রেতারা আসতে না পারায় বেচাকেনা কম। রাবে আক্তার সুবর্ণ রিপোর্ট। ঈদের জমজমাট বেচাকিনার আশায় বিদেশি মনকাড়া শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা সহ বিভিন্ন পোশাক আনা হয়েছে। শোরুমগুলো সাজানো হয়েছে মনোমুগ্ধকর সাজে। করোনা পরিস্থিতিতে শপিং সেন্টারগুলো থেকে ঈদের কেনাকাটা করতে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করছে নগরবাসী। তাই পছন্দ অনুযায়ী পোশাক কিনতে ব্যস্ত ছোট বড় সবাই। শিশুদের আবদার পূরণের জন্য মার্কেটে ঘুরে বেড়াতে দেখা গেছে বাবা মাকে। আসলে আসতে চাইনি, মেয়ের ওই আর্জির জন্য এখানে আসা হয়েছে। স্কুল বন্ধ, তাই বাসায় থাকি, এই জন্য মার্কেটে আসছি। মেয়েদের থ্রি পিস ও লেহেঙ্গা এবং শিশুদের পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে ঈদ কালেকশন নিয়ে খুশি নন ক্রেতারা। আগে যে প্রোডাক্টগুলো ছিল সেই প্রোডাক্টের উপর দাম কমিয়ে দিয়েছি, কিন্তু তারপরও কাস্টমাররা নিতে চাচ্ছে না। বেচাকেনা আপনি ভালো নেই, কারণ পরিবহন না খোলাতেই আমরা খুব কষ্টের ভিতরে আছি। নামি ব্র্যান্ডের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশি। অনেকের মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরত্ব নেই। করোনার ভয় থাকলেও মার্কেটে আসতেই হবে, এমনটাই বললেন অনেক ক্রেতা। ভয় তো একটু থাকে, তারপর দেখা যায় বছর একটা ঈদ, একটু শখ থেকেই আসা। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা মহামারীর মধ্যেও ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্য রফতানিতে ব্যাপক সাফল্য দেখিয়েছে ওয়ালটন। বিশ্ববাজারে প্রতিনিয়তই বাড়ছে তাদের পণ্যের কদর। এরই পরিপ্রেক্ষিতে ওয়ালটনের আন্তর্জাতিক বিপণন বিভাগের 10 কর্মকর্তাকে পুরস্কৃত করে এই প্রতিষ্ঠানটি। রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন কর্পোরেট কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হয়। ওয়ালটন এক্সপোর্ট অ্যাচিভমেন্ট সেরিমনি শীর্ষক এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস.এম. নুরুল আলম রেজভি এবং পরিচালক এস.এম. মাহবুবুল আলম ও নিশাত তাসনিম সূচি। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবির এবং আইবিইউ প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম। করোনায় ক্ষতিগ্রস্ত 36 লাখ পরিবারের জন্য G2P পদ্ধতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের অ্যাকাউন্টে অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 10 লাখ উপকারভোগীর কাছে প্রধানমন্ত্রীর এই অর্থ সহায়তা পৌঁছে দিচ্ছে বিকাশ। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগে প্রত্যেক উপকারভোগী 2,500 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। এই টাকা ক্যাশ আউটের ক্ষেত্রে কোনো খরচ লাগবে না। এবারে আন্তর্জাতিক সংবাদ।
দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা। এক টুইট বার্তায় যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিলেও নিজেদের প্রতিষ্ঠান গেটস ফাউন্ডেশনে একসাথে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা। এক দেখাতেই মেলিন্ডার প্রেমে পড়েন বিল গেটস। 7 বছর পর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। গেটস পরিবারে রয়েছে 3টি সন্তান। তবে কী কারণে এই ধনকুবের পরিবার বিচ্ছেদ হচ্ছে তা উল্লেখ করেননি কেউই। মেক্সিকোতে মেট্রো রেল দুর্ঘটনায় অন্তত 23 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কমপক্ষে 65 যাত্রী। তাদের মধ্যে 7 জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানী মেক্সিকো সিটির অলিভোস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ওভারপাস ভেঙে নিচের ব্যস্ততম সড়কে ঝুলে পড়ে একাধিক বগি। ধারণা করা হচ্ছে ওভারপাসের গার্ডারে ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এর আগে 2017 সালে ভূমিকম্পের উপর সেখানে ফাটলের অভিযোগ করেছিল স্থানীয়রা। এরপর তার সংস্কারও করা হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তের ঘোষণা দিয়েছে নগর প্রশাসন। এবারে পার্টেক্স খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা টাইগারদের কোচ রাসেল ডোমিঙ্গোর। লঙ্কানদের কাছে 1-0 টেস্ট সিরিজ পরাজয়ের পর দেশে ফিরে কথা বলেন তিনি। কোচ আরও জানান, ম্যাচ হারালে সমালোচনা হবেই, চাকরিটাও হারাতে পারেন ডোমিঙ্গো। তবে এসব নিয়ে তিনি চিন্তিত নন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন হোম সিরিজ নিয়েই ভাবনা তার। দলে ফিরবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। তাই হোম সিরিজে টাইগারদের নিয়ে আশাবাদী রাসেল ডোমিঙ্গো। হারলে সমালোচনা হবেই, এটা আটকানো সম্ভব নয়। বাংলাদেশে আমার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা নেই। শ্রীলঙ্কায় আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আসন্ন হোম সিরিজে আমরা সাকিব মুস্তাফিজকে পাবো। আশা করছি দেশের মাটিতে ছেলেরা ভালো খেলতে পারবে। করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ IPL। প্রতিযোগিতার বাকি খেলাগুলো সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড BCCI। একের পর এক ক্রিকেটার করোনা আক্রান্ত হয় এই সিদ্ধান্ত নেয় BCCI। IPL এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, সবার সুরক্ষার কথা বিবেচনা করেই এমনটা করা হয়েছে। কলকাতা নাইট রাইডার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ সহ 3 ফ্র্যাঞ্চাইজি দলের সদস্যদের করোনা শনাক্ত হওয়ায় অতি দ্রুততার সাথে IPL স্থগিত করা হলো। দেশে 186টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রস্তাবিত দেশের 186টি উপজেলায় 16.5 কোটি টাকা ব্যয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জহিদ হাসান রাসেল জানান, ক্রীড়াঙ্গনের জন্য নিঃসন্দেহে এটি একটি সুসংবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হচ্ছে এই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম। তিনি চান যে উপজেলা পর্যায়েও যাতে একটি করে মাঠ সংরক্ষণ থাকে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এই প্রজেক্টগুলো হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 125টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করেছি এবং এবার আরও 186টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প অনুমোদন হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। খালেদা জিয়া এখনও সিসিওতে, বিদেশে চিকিৎসার ব্যাপারে কোনো আবেদন আসেনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। লোকসানি আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সরকারি কোম্পানিকে নিজের পায়ে দাঁড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। 26শে মার্চের বায়তুল মোকাররমের সামনে তাণ্ডবের 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হক 5 দিনের রিমান্ডে। করোনায় আরও 61 জনের মৃত্যু। কোভিড ভ্যাকসিন নেওয়া সবার শরীরেই কম বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে পর্যবেক্ষণ বিশেষজ্ঞদের। এবং দীর্ঘ 27 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা।
আর এই ছিল এখনকার মতোই, রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।